সেনাবাহিনী আপনাদেরই একটি অংশ এই মহিলাকে এই প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী হতে সাহায্য করেছে, জানা সত্ত্বেও যে এই মহিলা আসলে শি হেটস বাংলাদেশ মিলিটারি। বাংলাদেশ মিলিটারিকে যদি কেউ ঘৃণা করে তাহলে শেখ হাসিনা ঘৃণা করে, কারণ বাংলাদেশ সেনাবাহিনীর একটা অংশ ৭৫ সালে তার পিতার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, বাকশাল শাহীর পতন ঘটিয়েছিল এবং তখন তিনি সেনাবাহিনীকে ক্ষমা করতে পারেন নাই। তারই প্রমাণ হচ্ছে ১৯৯২ সালে তিনি ভারতীয় হাইকমিশনারকে বলছেন সেনাবাহিনীর বিরুদ্ধে সারা বিশ্বে প্রোপাগান্ডা চালানোর জন্য। তো সেখান থেকেই তার যে সেনাবাহিনীকে ধ্বংস করাই যে তার উদ্দেশ্য ছিল সেটা পরিষ্কার হয়ে যায়। বাংলাদেশ সেনাবাহিনী এই অবস্থায় আসলো কেন, এখান থেকে আমার বক্তব্য আমি শুরু করতে চাচ্ছি। কেন আপনাদেরকে আজকে এভাবে এই সংবাদ সম্মেলন করতে হচ্ছে, আপনাদের সেনাবাহিনীর বিষয় জাতিকে জানাতে হচ্ছে? এই অবস্থায় তো আসার কথা ছিল না। এর প্রক্রিয়া শুরু হয়েছিল কবে সেটা বোঝার জন্যে আপনাদেরকে একটা বইয়ের নাম আমি বলছি। বইটার নাম জামদানি রেভলিউশন। বইটা লিখেছিলেন কৃষ্ণন শ্রীনিবাসন। উনি এরশাদ আমলের শেষের দিকে এবং 91-এর নির্বাচনের সময় ভারতীয় হাইকমিশনার ছিলেন বাংলাদেশে, এবং তার যে বাংলাদেশের চাকরি সেই বিষয় নিয়েই তিনি বইটি লিখেছিলেন জামদানি রেভলিউশন। তো সেই বইতে এই আপনার যে লাস্ট প্রশ্ন পার্বত্য চট্টগ্রাম, সেই বিষয়ে একটা ইন্টারেস্টিং ঘটনা এই ভদ্রলোক লিখে গেছিলেন। সেটা আপনারা সেনাবাহিনীর লোকজন ভুলে গেছেন। সেখানে তিনি বলেছিলেন যে তিনি একবার তদানীন্তন বিরোধী দলীয় নেত্রী, ইলেকশন হয়ে গেছে মানে ৯১ ইলেকশনের পরে যখন শেখ হাসিনা বিরোধী দলীয় নেত্রী ছিলেন, তার সঙ্গে বিদায়ী সাক্ষাৎকারে গেছিলেন এই ভদ্রলোক শ্রীনিবাসন। তো যাওয়ার পরে শেখ হাসিনা তাকে বলেছিলেন যে আপনারা বলেন যে পার্বত্য চট্টগ্রামে যে প্রবলেম চলছে এটার জন্যে বাংলাদেশ সেনাবাহিনী দায়ী। এটা কে বলছেন? শেখ হাসিনা। কাকে বলছেন? ভারতীয় হাইকমিশনারকে, যেখানে ভারত চাকমাদের ট্রেনিং দিয়ে এবং পুরো ইনসার্জেন্সি তারা তৈরি করেছে। তাকে তিনি বলছেন, বিইং দ্য লিডার অফ দ্য অপোজিশন অফ বাংলাদেশ, যে আপনারা সারা বিশ্বে প্রচার করুন যে চট্টগ্রামে আসলে কোনো ইনসার্জেন্সি নাই, সেনাবাহিনী তাদের স্বার্থের জন্য সেখানে জ্বালাও পোড়াও করছে, বাংলাদেশ সেনাবাহিনী সেখানে অত্যাচার করছে এবং সেখানে কোনো বিদ্রোহী নাই। তো এটা যখন বললেন শেখ হাসিনা শ্রীনিবাসনকে, তিনি জবাব দিলেন যে এটা আমরা বললে কি সারা পৃথিবী আমাদেরকে বিশ্বাস করবে? এরকম কোনো ন্যারেটিভ আমরা কি দিতে পারবো? তো তখন শেখ হাসিনা বললেন, না, এই ন্যারেটিভই আপনাদেরকে দিতে হবে যে বাংলাদেশ সেনাবাহিনী তাদের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য চট্টগ্রামে একটা বানোয়াট ইনসার্জেন্সি জিয়ে রেখেছে এবং তারাই সেখানে অত্যাচার চালাচ্ছে। এই কথাটা আপনাদেরকে এই জন্য বললাম। প্রথম কথা হচ্ছে, আমি নিশ্চিত আপনাদের মধ্যে খুব কম লোকই এই ঘটনাটা জানেন। আপনারা জানেনও না যে এই ধরনের একটা বই লেখা হয়েছে এবং এই ধরনের একটা বইতে শেখ হাসিনা এরকম দেশদ্রোহিতামূলক মন্তব্য করেছেন। এই মন্তব্যের জন্য তো শেখ হাসিনার তৎক্ষণাৎ জেলে যাওয়া উচিত ছিল, রাষ্ট্রদ্রোহী মামলা হওয়া উচিত ছিল। কিন্তু আমরা এতটাই মূর্খ জাতি যে এই মহিলাকে প্রধানমন্ত্রী হিসেবে ১৬ বছর বাংলাদেশ চালিয়েছে এবং সেনাবাহিনী আপনাদেরই একটি অংশ এই মহিলাকে এই প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী হতে সাহায্য করেছে, জানা সত্ত্বেও যে এই মহিলা আসলে শি হেটস বাংলাদেশ মিলিটারি। বাংলাদেশ মিলিটারিকে যদি কেউ ঘৃণা করে তাহলে শেখ হাসিনা ঘৃণা করে, কারণ বাংলাদেশ সেনাবাহিনীর একটা অংশ ৭৫ সালে তার পিতার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, বাকশাল শাহীর পতন ঘটিয়েছিল এবং তখন তিনি সেনাবাহিনীকে ক্ষমা করতে পারেন নাই। তারই প্রমাণ হচ্ছে ১৯৯২ সালে তিনি ভারতীয় হাইকমিশনারকে বলছেন সেনাবাহিনীর বিরুদ্ধে সারা বিশ্বে প্রোপাগান্ডা চালানোর জন্য।
তো সেখান থেকেই তার যে সেনাবাহিনীকে ধ্বংস করাই যে তার উদ্দেশ্য ছিল সেটা পরিষ্কার হয়ে যায়। এই বইটি আপনারা সবাই পড়বেন, জোগাড় করে সব জায়গায় পাওয়া যায়, জামদানি রেভলিউশন, মনে রাখবেন বইটার নাম। বের করে এখনও আমার মনে হয় শেখ হাসিনার বিরুদ্ধে সেনাবাহিনীর কর্মকর্তারা মামলা করতে পারে তার বিরুদ্ধে, এবং করা উচিত বলে আমি মনে করি। কারণ তারপরে তিনি যা যা করেছেন সেগুলো এক সূত্রে গাঁথা। তারপরে ধ্বংস করলো কে? মঈন ধ্বংস করলো সেনাবাহিনীকে। এই যে আপনারা আজকে এই অবস্থায় এসছেন, আপনাদেরই একটা দল তো আপনাদেরকে এই অবস্থায় নিয়ে এসছে, বাইরের তো কেউ না। সিভিলিয়ানরা আপনাকে তো এই অবস্থায় আনেন নাই, আপনাকে তো মিলিটারি নিয়ে এসছে এই অবস্থায়। মঈন কি করলো? 1-11-র সময় মঈন ইন্ডিয়াতে গিয়ে প্রণব মুখার্জির কাছে পায়ে ধরে তার চাকরির নিশ্চয়তা চাইল, যে আমরা হাসিনাকে এনে দেবো ক্ষমতায়, তার প্রতিদানে আমাকে চাকরির নিশ্চয়তা আপনি দেবেন। এবং সেই চাকরির নিশ্চয়তা মঈন পেয়েছিল। এটাও কিন্তু প্রণব মুখার্জি তার বইতে লিখে গেছে। কাজে এগুলো সব ডকুমেন্ট, আমি যেগুলো বলছি এগুলো সব ডকুমেন্ট। সেই মঈন ওই 2008 সালের নির্বাচনে ডিজিএফআই দিয়ে হাসিনাকে ঠিকই 2/3 মেজরিটি উপহার দিয়ে গেল। এবং সেই 2/3 মেজরিটি উপহার দেওয়ার মধ্যে যারা জড়িত ছিলেন তার মধ্যে একজন তো এই সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত। ব্রিগেডিয়ার সাখাওয়াত তো তখন ইলেকশন কমিশনের মেম্বার ছিলেন, এবং সেই ইলেকশন কমিশন বিএনপিকে ভাগ করবার জন্য এমন কোনো ষড়যন্ত্র নাই যেটা করে নাই। এই ষড়যন্ত্রের পার্ট তো জেনারেল ব্রিগেডিয়ার সাখাওয়াতও ছিলেন, তিনিও তো আপনাদের সেনাবাহিনীর পার্ট। তাহলে সেনাবাহিনী কি করেছে গত 30 বছরে, এটাও তো একটু দেখা দরকার আমাদের, তাই না? বিডিআর ম্যাসাকারের আগে যখন জেনারেল হায়দার এবং ব্রিগেডিয়ার জেনারেল রহিমকে অ্যারেস্ট করা হলো, সেনাবাহিনীর থেকে তো কোনো প্রতিবাদ আসে নাই। অনেক অফিসার তো ছিলেন, আপনারা কেউ প্রতিবাদ করেন নাই তো, যে তাদেরকে অ্যারেস্ট করছেন কেন? তারা যদি কোনো নির্দেশ পালন করে থাকে, 10 ট্রাক অস্ত্রের জন্য তো অ্যারেস্ট করা হয়েছিল তাদেরকে, পরবর্তীতে 21শে আগস্টের মামলা জড়ানো হয়েছিল। ইনিশিয়ালি তো 10 ট্রাক অস্ত্র, তো 10 ট্রাক অস্ত্রে যদি তারা জড়িতও থাকেন তাহলে এটা তো রাষ্ট্র তাদেরকে জড়িত করিয়েছে, তাদেরকে জেলে নেওয়া হচ্ছে কিনা এটার প্রতিবাদ আপনারা করেন নাই, কিন্তু আমার দেশ করেছিল। আমার দেশ পত্রিকায় আমরা সেমিনার করেছিলাম পত্রিকা অফিসে এটা নিয়ে। এবং আজকে যে কথাটা আপনাদেরকে বলছি, শেখ হাসিনার আমলে পত্রিকা অফিসে আমি এই কথাটা বলেছিলাম যে জেনারেল হায়দার এবং ব্রিগেডিয়ার রহিমকে অ্যারেস্ট করার কোনো কারণ নাই, কিন্তু আপনাদের মধ্যে কেউ আপনারা আপনাদের ব্রাদারদের বাঁচাতে এগিয়ে আসেন নাই। এই ব্যর্থতার দায় তো আপনাদেরকে নিতে হবে। তারপরে আসুন বিডিআর ম্যাসাকার। আপনি একটার পর একটা খেয়াল করেন যে কিভাবে ডিস্ট্রয় করা হয়েছে। প্রথমটা বললাম আপনাদেরকে জামদানি রেভলিউশনের কথা, তারপরে বললাম মেজর জেনারেল হায়দার আর ব্রিগেডিয়ার জেনারেল রহিমকে কীভাবে অ্যারেস্ট করা হয়েছে, তারপরে বিডিআর ম্যাসাকার, যেটা নিয়ে আমরা এখন আমাদের নিজেদের ইনভেস্টিগেশন করছি। আপনারা সরকার কি করবেন এটা সরকারের ব্যাপার, সরকার একটা করছে। আমার দেশ অ্যাজ জার্নালিস্ট পত্রিকা হিসাবে আমরা আমাদের মতো করে ইনভেস্টিগেশন করছি। এবং আমি একটা সাক্ষাৎকার আপনাদের একজন রিটায়ার্ড অফিসারের নিয়েছি, মেজর জায়দি, যিনি ওখানে উপস্থিত ছিলেন, 1.5 দিন ছিলেন, এবং সেই সাক্ষাৎকারের আজকে 2য় পর্ব ইউটিউবে দেওয়া হয়েছে। আগামীকাল ইনশাআল্লাহ 3rd পর্ব অ্যান্ড ফাইনাল পর্ব, তার বক্তব্য আমরা দিচ্ছি। এরকম সাক্ষাৎকার আমি নিতেই থাকবো। আমি চেষ্টা করব এটা বের করার জন্য এটা কি হয়েছে। একটু আগে আমি হাসান নাসির সাহেবকে রিকোয়েস্ট করেছি যে আপনি আসুন, যেহেতু আপনি ওই টিমের একজন মেম্বার ছিলেন, তদন্ত টিমের, আমার দেশের সাথে কথা বলেন এবং পুরো বিষয়টা বলেন। তো বিডিআর যে হত্যাকাণ্ড, ইট ওয়াজ পার্ট অফ দ্য কনস্পিরেসি টু ডিস্ট্রয় বাংলাদেশ আর্মি, বাংলাদেশ ডিফেন্স, শুধু আর্মি না। কারণ ওই এক হত্যাকাণ্ডের মাধ্যমে বিডিআরকে ধ্বংস করা হয়েছে। নামই তো পাল্টে দিয়েছেন আপনারা, এটা তো বিজিবি করেছেন। সো বিডিআরকে অ্যাজ ইনস্টিটিউশন ইউ হ্যাভ ডিস্ট্রয়েড বিডিআর। এবং ওই একবারে 57 জন সেনা কর্মকর্তাকে হত্যার মাধ্যমে বাংলাদেশ মিলিটারির কোমর ভেঙে দেওয়া হয়েছে। এবং যে কারণে পরবর্তী 15 বছর বাংলাদেশ মিলিটারির সাহস হয় নাই, শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিয়েছে, কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী সেটার কোনো প্রতিবাদ করে নাই। শুধু প্রতিবাদ করে নাই না,
বাংলাদেশ সেনাবাহিনীরই একটা অংশ সেই কাজে সহযোগিতা করেছে। আজকে আপনারা ডিজিএফআই এর কথা বলছেন, বিভিন্ন জেনারেল সাহেবদের কথা বলছেন, তারা তো পার্ট অফ দ্য কনস্পিরেসি ছিল। মানে ইন্ডিয়ান যে হেজেমনি, এটাকে এস্টাবলিশ করবার জন্যে ভূমিকা রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এর থেকে দুর্ভাগ্যজনক ব্যাপার আর কি হতে পারে? এবং আমরা তখন থেকেই শুনলাম যে বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে রয়ের অনুপ্রবেশ ঘটেছে। এটা তো পাবলিক নলেজ, সত্য মিথ্যা আমরা জানি না, আপনারা ভালো জানেন। আমরা সিভিলিয়ানরা শুনেছি যে সর্বত্র ঢুকে গেছে, সেনাবাহিনীর মধ্যে ঢুকে গেছে এমনও শুনেছি, এই গুজব বাজারে আছে যে ডিজিএফআই এর একটা ফ্লোর অ্যাকচুয়ালি চালায় এবং রয়ের লোক সেখানে থাকে। এটা তো সবাই, মানে ইটস ওপেন সিক্রেট। তো এটা যে মিথ্যা, এটাও তো আপনারা বলেন নাই পরিষ্কার করে যে না এটা সত্য না, এরকম কথাও তো আমরা শুনি নাই সেনাবাহিনীর কাছ থেকে। জেনারেল সরওয়ার্দী, আপনাদেরই তো জেনারেল সরওয়ার্দী 9 ডিভিশনের চিফ ছিলেন, তিনি তো কনক সরোয়ারের সাথে পরিষ্কার বলেছেন যে বাংলাদেশে সেনা প্রধান নিযুক্ত হয় দিল্লি থেকে। দিল্লি যাকে মানে গ্রিন সিগন্যাল দেবে না, সে বাংলাদেশের আর্মি চিফ হতে পারবে না। এটা তো পাবলিক স্টেটমেন্ট অফ জেনারেল সরওয়ার্দী। তো এটা তো আমরা সবাই শুনেছি। তো এগুলো শোনার পরে কি মনে হয় যে এই সেনাবাহিনী দিয়ে তাহলে কি হবে? এই সেনাবাহিনীর কাজটা কি তাহলে? রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করাই তো কাজ সেনাবাহিনীর, নাকি আর কোনো কাজ আছে? রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। তাহলে যে রিফর্মসের কথা আপনারা বলছেন আজকে, প্রধানত আপনারা এটাকে একটু ন্যারো করে ফেলেছেন। যে রিফর্মসগুলো বলছেন আপনারা সবই ব্যক্তিগত, মানে বেশি আলোচনা হয়েছে ব্যক্তিগত সমস্যা নিয়ে, যে কোর্ট মার্শাল করেছে, পিএনজি করেছে, অন্যায়ভাবে চাকরিচ্যুত করেছে, তাদের জন্য একটা কমিশন দরকার। আমি বলি না, আরো বৃহৎ কমিশন দরকার, একটা বড় কমিশন। সেই কমিশনের কাজ হবে ন্যাশনাল সিকিউরিটি ডক্ট্রিন তৈরি করা। ন্যাশনাল সিকিউরিটি ডক্ট্রিন বা যে নামে বলেন এটাকে, ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি কিংবা ন্যাশনাল সিকিউরিটি ফ্রেমওয়ার্ক, এইটা তো আগে আমাকে তৈরি করতে হবে। তারপরে না আপনি আর্মি সাজাবেন, কিভাবে সাজাবেন, কেমন করে করবেন, আর্মির আইন কি হবে, সেখানে কনস্টিটিউশনের 45 ধারা থাকবে কি থাকবে না। This will be decided on the basis of your national security doctrine. তা আমাদের ন্যাশনাল সিকিউরিটি ডক্ট্রিনটা কি, এই প্রশ্ন তো আমাদের আগে করতে হবে। কাজে আমি মনে করি আপনাদের প্রস্তাব অতি চমৎকার, কিন্তু প্রস্তাবটা ন্যারো। প্রস্তাব হ্যাজ টু বি মোর ওয়াইডার, অনেক ডিপার প্রস্তাব হওয়া উচিত। যে আসুন এমন একটা রিফর্মস কমিটি আমরা করি যারা আমাদের ন্যাশনাল সিকিউরিটি ডক্ট্রিন তৈরি করবে। সেই ডক্ট্রিনের বেসিসে আমরা এমন সেনাবাহিনী তৈরি করব ইনশাআল্লাহ, যেই সেনাবাহিনীর কাজ হবে, যেটার জন্য তারা শপথ নেয় কোরআন শরীফে হাত দিয়ে, যে রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করবে। এইটা তারা করবে কোনো রকম ভয়, ভীতি, লোভ লালসার বশবর্তী না হয়ে। অ্যাবসলিউটলি সেখানে কোনো রাজনৈতিক কন্ট্রোল চলবে না। এটা তো আপনাদেরকেই নিশ্চিত করতে হবে অন দ্য বেসিস অফ দ্যাট রিফর্ম। এরকম রিফর্ম আমি বাংলাদেশের একজন সিনিয়র সিটিজেন হিসেবে এই ধরনের রিফর্ম আমি দেখতে চাই, যে এই ধরনের একটা রিফর্ম হোক, এবং সেই রিফর্মের দাবি আসা উচিত। এবং আমি অত্যন্ত আনন্দিত যে আপনারা একটা ইনিশিয়েটিভ তো নিয়েছেন, রিফর্মের কথাটা তো বলছেন। আর্মির রিফর্মের কথা তো কেউ বলতে চায় না, অন্তত আপনারা তো আর্মি রিফর্মসের সাবজেক্টটা তো পাবলিকলি নিয়ে আসলেন। মনে হয় না আর্মি নিয়ে কথা বলা যাবে না, আর্মি তাদের নিজস্ব ব্যাপার। কেন, স্টেটের বাইরের জিনিস নাকি আর্মি? আর্মি তো স্টেটের একটা মোস্ট ভ্যালিয়েন্ট পার্ট, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট।